শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ চ্যানেল আই নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের এই পর্বে। আশা করি এই মুহূর্তে যারা আমাদেরকে পর্দায় দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক, সময়টা 90 দশক। তখন শুক্রবার দুপুরে সকলে টেলিভিশনের পর্দার সামনে হাজির, আজ নতুন কি সিনেমা টেলিভিশনে চলবে। ওই সময় আমাদের টেলিভিশনের জগতে পর্দা কাঁপিয়েছেন কিছু দাপুটে নায়ক। সেই নায়কদের অভিনয় শৈলী যেমন ছেলেদের মোহিত করেছে মেয়েদেরই। প্রিয় দর্শক, তারা আমাদের বিনোদনের জগৎকে আরও ঝলমলে করে তুলেছিলেন সেই সময়টা, এবং এখনও কিন্তু তাদের সেই দর্শকপ্রিয়তা কমেনি। আজ তারকা কথনের সেটে তেমনই একজন পর্দা কাঁপানো নায়ক আমাদের সাথে আছেন, তার বিশেষ একটি দিনে আমাদের সাথে তাদের সুন্দর মুহূর্তটুকু ভাগাভাগি করে নিতে। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার ওমর সানি। শুভ দুপুর। শুভ দুপুর, আসসালামু আলাইকুম। এবং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আজকে। শুভেচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। বিশেষ দিনে বিশেষ তারকাকে পাওয়া মানে আমাদের তারকা কথনের সেট এমনিতেই ঝলমলে থাকে, আরও বেশি ঝলমলে হয়ে ওঠা। এবং শুরুতেই একটি জানার আগ্রহ থাকে, প্রতি বছর জন্মদিন কিভাবে কাটে এবং এবছর জন্মদিনে ভিন্নতা কি ছিল? আসলে বিগিনিং থেকে শুরু করব না, একদম কিছুদিন আগের থেকে শুরু করি। 23 বছর আগে আমার মা ইন্তেকাল করেন এই মাসে, মে মাসের 23 তারিখে, সামনেই 23 তারিখ। তো সেখান থেকে একটু নিজেকে গুটিয়ে ফেলা, এবং আমি ফিল করি না যে কখনই জন্মদিন ওইভাবে করা। তো একবার আমার হার্টে যখন রিং লাগে, তখন মৌসুমি আমাকে চেয়ার আপ করার জন্য, আমাকে বেশ ভালো কিছু উইশ করার জন্য আয়োজন করেছিল। তখন বেশ সব আর্টিস্ট, ববিতা আপা থেকে শুরু করে চম্পা ম্যাডাম, সুচন্দা আপা সবাই ছিলেন এখানে, শাবনূর সবাই ছিলেন, অলমোস্ট রোজিনা আপা ছিলেন, সবাই। আর তারপরে একটা গ্যাপ, আমি চাই না কখনই যে এই মাসটা, কিন্তু বিশেষ করে একজনের কাছেই আমি সবসময় পরাজিত হই, সেটা মানে আমার কাছে ওয়ান ইন ওয়ানলি ফরিদ রেজা সাগর। সে সবসময় চায় যে আমি চ্যানেল আইতে আসি। আমি সেটা শুরুটাই হয়েছে এইভাবেই। চ্যানেল আই তো একদম আমাদের সামনেই মানে জন্ম, তো সেখান থেকে শুরু হয়েছে। এবং সাগর ভাই, পৃথিবীর এমন কোনো কাজ আমি না করব এটা হয়তোবা আমি শেখার পর্বটা শেষ আমার, মানে না করার পর্বটা আমার নাই আমার। তো সেটা আসতেই হয় এবং সবার সাথে উইশ করতেই হয়। আমি মনে করি যে আসলে জন্মদিনটা হচ্ছে এরকম একটা জিনিস, মৃত্যুর কাছাকাছি যাওয়া। আমি খুব মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি, এটাই হচ্ছে জন্মদিনের প্রথম উপলব্ধি আমার। প্রতি বছরই কি রিয়েলাইজেশনটা থাকে? আমার অলওয়েজ অল টাইম রিয়েলাইজেশনটা আমার থাকে, কারণ মৃত্যু তো একটা অনেক সুন্দর একটা জিনিস আমি মনে করি। কারণ জন্মটাও একটা সুন্দর একটা জিনিস, মৃত্যুটাও মানুষের জীবনের এর চেয়ে তো বড় সত্য আর কিছু নেই। আমি বেঁচে আছি, এটা চরম একটা, মানে আমার কাছে মনে হয় যে না, কেন বেঁচে আছি, একদিন তো মরে যেতেই হবে। একটা উপলব্ধি যদি আমরা সবাই করতে পারি, তাহলে মনে হয় যে ভালো থাকার পর্বটা খুব ভালোভাবে থাকা যায়। একদমই তাই। আসলে জন্মের সাথে তো আমাদের মায়ের সম্পর্কটাও অনেক ওতপ্রোতভাবে জড়িত। তাই জন্মদিনে মাকে নিশ্চয়ই ভীষণভাবে মিস করেন, এটি আসলে নতুন করে জিজ্ঞাসা করার কিছু নেই। তবে কিছু বিষয় থাকে যে জন্মদিনে একসময় যখন মা ছিলেন তখন তাকে একরকমভাবে পেতেন, এখন হয়তো তাকে অন্যভাবে মনে পড়ে। অন্যভাবে মনে পড়ে, মাকে মনে পড়ে, বাবাকে মনে পড়ে, অন্যভাবে মনে পড়ে। তার জন্য মানে রুমা একটু আগে বলছিল যে তুমি কেন আজকে ব্ল্যাক শার্ট পরেছো কিংবা পাঞ্জাবি পরেছো। আমার হয় কি, যখন নাকি শাওয়ার করি, আমার কেন জানি না মনে হয় যে ভেবেচিন্তে পড়ি না। আমার কাছে কালো পাঞ্জাবিটা ফিল হয়েছে, আমি পরেই চলে আসলাম। আমার কাছে ওইটা মনে নাই যে জন্মদিন মানিয়ে চাকচিক্য করে পড়া, অনেক কিছু করা। তার জন্য ওইটা সবসময় ভাবি, তো যে এই মাসটা আসলেই সবসময় ভাবি। কারণ মায়ের জায়গাটা যে প্রতি এই এক মাসেই আমি ভাবি তা কিন্তু না, প্রতি সারা জীবনই ভাবতে হয়। কারণ মা এমন একটা জিনিস যে আর কোনো ওয়ে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেন যে
মার সাথে কোনোদিন একটি জোরে করে শব্দ করো না কেউ। এই উপলব্ধিগুলি কাজ করে আমার। একটু হয়তো বা বেশি ইমোশনাল, আমি হয়তো বা বেশি ভাবি, এই যে। এই মুহূর্তে আমরা কিন্তু পর্দায় আপনার মায়ের সাথে আপনার একটি ছবি দেখতে পাচ্ছি আজকের এই বিশেষ দিনে। আমাদেরও প্রত্যাশা যে তিনি আসলে যেখানেই আছেন ভালো আছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি আমরা সকলে। জন্মদিনের প্রসঙ্গে আবারও ফিরতে চাই, যে আপনি বললেন আপনার অনাগ্রহ বা আগ্রহটা একটুখানি কম থাকে, তবে আমাদের যারা ভালোবাসেন, যারা আমাদের আপনজন, যেমন মৌসুমী ম্যামের কথা বললেন, আপনার সন্তানেরা আছেন, তাদেরও নিশ্চয়ই একটি বিশেষ প্রয়াস থাকে জন্মদিনে আপনাকে বিশেষ বোধ করানোর। এবং আজকের দিনটা আমার জন্য আর একটু কঠিন, ঈদটাও কঠিন গেছে, কোরবানি ঈদটাও আরও কঠিন হয়তো বা যাবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। কারণ এই মুহূর্তে আমার জীবনের প্রিয়দর্শিনী সে আমেরিকায় অবস্থান করছে, এই ছেলের সাথে একটু আগে কথা হলো, সে দুবাইতে অবস্থান করছে, আমার মেয়ে আমেরিকায়, আমার ছেলের বউ কানাডাতে। সো এখন আমি এই মুহূর্তে আজকের এই সুন্দর দিনটায়, সুন্দর ক্ষণটায় চ্যানেল আইকে নিয়ে আছি। আমরা ভীষণভাবে কিন্তু আনন্দিত যে এটা কিন্তু আপনার আরেকটি পরিবার এবং একটি বড় পরিবার, সেই পরিবারের সাথে আজকের এই বিশেষ দিন আপনি উদযাপন করতে এসেছেন। এটা আসলে আমাদের জন্য আসলে বড় একটি প্রাপ্তি। ইট ইজ মাই প্লেজার। শুভাকাঙ্ক্ষীদের কথায় যদি ফিরি, এখন তো শুভাকাঙ্ক্ষীদের জন্মদিনের কি বলবো, উইশ জানানোটা আরেকটু সহজ, তাই না? 90 দশকে যে ক্রেজটা ছিল তখন তো অন্যভাবে জানাতো, এখন অন্যভাবে জানায়। এখন কিভাবে জানায় এবং সেটা কিভাবে উপভোগ করে? অনেকে ভুলেই যায়। যেরকম আগে যেরকম 2 থেকে 3 দিন আগের থেকেই ফোন পেতাম বন্ধু বান্ধবদের কাছ থেকে, এখন আর সেটা পাই না। হয়তো বা মনে করাই দিতে হয় যে আমার বেলাও তাই হয়, আমি হয়তো বা আরেকজনের এইভাবে মনে রাখি না। আচ্ছা। কারণ আমি যদি একজনকে দোষী করতে যাই, সমদোষী তো আমি নিজেও। তো সো এটা নিয়ে অত কিছু উড়িদ না। আর বিশেষ করে এইবারের আমার একটা ফ্যান ক্লাব আছে, ভালোবাসার ফ্যান ক্লাব, ওমর সানি ফ্যান ক্লাব। সেখান থেকে তারা কিছু করে, কিন্তু দেখছি এবারও একটু ভাটা। আমার ভাগ্নি রুমা, এরা সবাই একটু ভাটা নিয়ে অবস্থান করছে, কারণ মামি নাই, কেউ নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, মানে কেরম জানি একটু। আর সবাই এত ব্যস্ততার সময় কাটা যায় মানুষ, কেমন জানি একটা মনোটনাস হয়ে গেছি আমরা, একটা রোবট হয়ে গেছি। মানে আগে কিন্তু ভাবতাম যে সবাই সবার যোগ্যতায় কথা বলে, এখন কিন্তু কেন জানি মনে হয় যে অনেকেই রোবটের মতোই কথা বলে। তার জন্য ওই রোবোটিক ভাবটা চলে আসছে তো সমাজের মধ্যে, আমাদের পরিবেশের মধ্যে, আমাদের সবার ভিতরে। তার জন্য ওই মজাটা আর নাই। এটা তো আসলে এই সময়ের কথাটা বলছেন, তবে আপনি যখন সিনেমায় আসেন তখন নিশ্চয়ই সময়টা এমন ছিল না, তখন সময়টা অন্যরকম ছিল। যদি আমি মানুষের কথা বলি, তাদের অনুভূতি আবেগের জায়গাটা অন্যরকম ছিল। সে প্রসঙ্গে একটু পরে ফিরবো, তবে এই সময়টার কথা জানতে চাই যে 90 দশকের ওই সময় সিনেমায় আসা, তারপরে যে এখনকার সময়ে যে বললেন যে আমাদের জীবনটা অনেক পরিবর্তন হয়েছে এবং মাঝখানে আমাদের সিনেমা জগতের একটা হিউজ ট্রান্সফরমেশন হয়েছে। ওই ফিতার সময় থেকে শুরু করে এখন আমরা ঘরে বসে আমাদের ব্যক্তিগত সিনেমা হল, OTT প্ল্যাটফর্মে সিনেমা দেখছি, নাটক দেখছি। এই হিউজ ট্রান্সফরমেশনের সময়টাকে, এই জার্নিটা আপনার আসলে কেমন ছিল? দেখো, আবেগটা তো কাজ করতো 90s-এর, এবং দর্শকদের ভালোবাসাটাও অপরিসীম ছিল। এবং একটা ছোট ঘটনার কথা বলি, আমি কখনোই হয়তোবা মনে পড়েনি, তার জন্য বলা হয়ে ওঠেনি। আমার মা ঢাকার মেয়ে ছিলেন, খুব একটা ভালো পড়াশোনা জানতেন না, করা হয়ে ওঠেনি, আবেগটা বুঝতেন। এবং তখন মাত্র মোবাইলের একটি যুগ আসছে, সিটিসেল বড় মোবাইলটা হাতে গোনা কয়েকজনের কাছে। তো দুর্ভাগ্য হোক আর সুখের হোক, আমার কাছে একটা ছিল ওই টাইমটা। তো উনি ভালো করে ডায়াল করতে পারতেন না, করতে পারতেন না। আমার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল আজাদ, তো বলছে স্যার পেজারে আমাকে নক করেছে, আমি ফোন ব্যাক করেছি। তো বলছে স্যার আম্মা তো আসতে বলছে আপনাকে। কেন? তো তখন আমরা থাকি হচ্ছে উত্তরা থেকে এফডিসি থেকে দূরত্ব এখন যেরকমই আছে, আগেও তাই ছিল, কিন্তু দূরত্বের সীমাটা ছিল 5 to 6 মিনিট। যে কোনো টাইমে আমরা যদি মুভ করি 5 থেকে 7 মিনিট 10 মিনিটের মধ্যে চলে আসতে পারি।
তো আমি প্রোডাকশনে খাবার না খেয়ে বাসায় চলে আসছি, এসে দেখি যে মার মতোই আছে। আমি শোন শোন শোন, কেন কি হয়েছে? আমি বললাম যে এই বাসায় যে এখানে একটা ছাগল দেখলাম, এটা কিসের বাধা? আর বলিস না। কেন, হয়েছেটা কি বলো? কই না, একটা লোক আসলো, লোক আইসা ছাগলটা বললো যে আপনি কি ওমর সানির মা না? বলে যে হ্যাঁ। বলে যে আপনাকে দেখতেই আসছি খালাম্মা, আর এই ছাগলটা রাখেন, এটা জবাই করে সবাই খেয়ে নিয়েন, আপনাকে দেখার জন্যই আমি ছাগলটা কিনেছি। বাহ। এবং তাকে রাখতে পারে নাই, এবং তাকে এই আজকে অলমোস্ট মা মারা গেছেন 23 বছর, তারও আগে ধরে নাও অলমোস্ট 26-27 বছরের মধ্যে তার চেহারাটা আমি এখনো দেখিনি। সে বেঁচে আছে না মরে গেছে তাও আমি জানি না, কিছু তার যে আবেগটা, সেই খাসিটা পরের দিন না তার পরের দিন মা জবাই করলো। আমি এইটা বলার জন্য আমাকে ডাকছো, বলে যে হ্যাঁ এটা তো মানে বিশাল ব্যাপার না, তোকে আমি জানাবো। আর হয়েছে কি, ওই কিছু ওই গরুর মাংস একটু আলাদা করে রান্না করছি, মাথার মাংস, তুই খাবি না বাবা আমার জন্য? তো বলছি এর জন্য তুমি আমাকে এফডিসি থেকে নিয়ে আসলা? বলে যে অসুবিধা কি, তুই আসছিস আবার চলে যাবে, আমার কথা যা বলবি শুটিংয়ে। কে আসছে? আমি বললাম যে শাহনাজ আছে ওই শুটিংয়ের মধ্যে। শাহনাজকে যা বলবি যে খালাম্মা তোকে নিয়ে গেছে। তো এই জায়গাটা আর নাই, এটা নাই। আর ফিল্মে আগে যেরকম একজন আরেকজনের খবর নিতাম আমরা, আর্টিস্ট পয়েন্ট অফ ভিউ, যে বলতাম হঠাৎ করে এই রুবেল ভাই কিংবা অমুক ভাই যে কি করেছেন, আমরা শুটিং না থাকলে চলে যেতাম শুটিং দেখার জন্য, করার জন্য। আমার আরেকটা ছোট অভিজ্ঞতা আছে, কুলি ছবি, ম্যাসিভ বাম্পার হিট ছবি কুলি। তো আমি সিঙ্গাপুরে ছিলাম ফারদিনের জন্মের সময় 97-এ, সম্ভবত সময়টা হবে মার্চ। ওকে। তো আমি শুক্রবার দিন তখন শুটিং করি না, মূলত শুক্রবার দিন একদমই আমরা খালি রাখি ফ্যামিলির জন্য, এবং অলমোস্ট সবাই কিন্তু এটা করতো, কিন্তু এটা ট্রেন্ড ছিল, একটা ট্রেন্ড ছিল শুক্রবার দিন কাজ না করার, একটা ট্রেন্ড ছিল। রুবেল ভাই তো এখনো করে না শুক্রবার দিন কাজ। তো আমি যাচ্ছিলাম, হঠাৎ করে আমার প্রোডাকশন ম্যানেজার বলতেছে, ভাই কিসে? জসিম ভাই ডাকে। জসিম ভাই কি? আমি তো কোনো অপরাধ করলাম না। ওই তাড়াতাড়ি যান, উনি করতেছেন। আমি তো চিন্তা করলাম যে কি সময়টা কি। যাওয়ার সময় শাবানা আপুর সাথে আমার দেখা, শাবানা আপু পায়ে ধরে সালাম করলাম, কয় তোরে জসিম ডাকে। আমি গেলাম, আমার জসিম ভাই বলতেছে, ওস্তাদ তোমার ছবি আমি দেখছি, দাঁড়ায় দেখছি 3টা ঘন্টা, হ্যাঁ এইটার তুমি কে দেবে? কোন ছবি দেখলেন? কয় কুলি ছবি দেখছি, হাউসফুল, টাকা মানে ব্লাকে হচ্ছে মানে 5 ডবল টাকা, তোমার একটা চুমা দেবো ওস্তাদ। আমি বললাম যে ঠিক আছে, তুমি নামাজ পড়ে আসছো, আমিও ম্যাডামের সাথে শুটিং করতেছি, তোমার চুমা দেওয়ার জন্য আমি এখানে দাঁড়ায় আছি, এই কপালটা নিয়ে আমি যে এই যে চুমাটা দিলাম, সেই মানুষটাও নাই। না, তো এই যে আবেগ, একটা পলিটিক্স হতো, কিন্তু এখনকার মতো এরকম পলিটিক্সগুলি আগে ছিল না। মানে ইউ আর লাইক এ টিম, তাই না? বলা যায় যে একটা সিনেমার জন্য শুধুমাত্র একজন প্লেয়ার না, সকলেই মিলে একটা সিনেমাকে সফল বানানোর জন্য। রাইট। তখনকার সময় মনে হতো কি জানো, এখন যেরকম এখনকার এই মানে ফিল্মের মানচিত্রে একজনকে ডিপেন্ড করা হয় কিংবা আরেকজনকে ডিপেন্ড করা হয়, তখন কিন্তু তা ছিল না। তখনকার সময় কিন্তু মানে একটা টিমে কিন্তু লাইক একটা, তখনকার আমি কি বলবো, লাইক রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, দ্য জুভেন্টাস, হ্যাঁ, আল নাসির, তারপরে কিছু আছে না, বায়ার্ন মিউনিখ, তারপরে হচ্ছে আর্সেনাল, অনেক বড় বড় টিমের কথা বললাম। তো ওই টাইমটা, এখন কিন্তু কোনো টিম নাই। দেখা গেছে বাংলাদেশের এই ফিল্মের মানচিত্রে একটাই খালি টিম, ছোটই, হয়তো বা তখনকার টাইমে এরকম ছিল না। কেউ ফিল হতো যে না ঠিক আছে, আমাদের কম্পিটিশনটা ছিল, আমরা ভাবতাম যে না হি আল্লাহ, সালমানের ছবি বাম্পার হিট, এই জসিম ভাইয়ের ছবি বাম্পার হিট, শাবানা আপা তখনকার সময় মেগাস্টার 90s-এর সময়, তারপরে 90s-এর সময় মেয়েদের মধ্যে সবচেয়ে ডমিনেট দুইজন বলি, 90s-এর সময় এই 10 ইয়ার্সের মধ্যে সবচেয়ে ডমিনেট করার
দুটা মানে মানুষ ছিলেন, মৌসুমী, শাবনূর, পপি। হ্যাঁ, আর শাবনূর এই পূর্ণিমা তো একটু আরও 90s পরে গিয়ে 2000-এর পরে গিয়ে তো ওর আউটবাসটা হলো। তো এই জায়গাগুলি আমি দেখেছি, তিনজন চারজনের সাম্রাজ্য, সাথে ববিতা আপা, ওয়াও, চম্পা ম্যাডাম, মানে আমি শেষ করতে পারবো না। আমার মনে হয় যে এই টিমওয়ার্কের নামগুলি যদি আমি স্মরণ করতে যাই, তোমার প্রায় 25 মিনিট লেগে যাবে। তারপরে তুমি বোধহয় সেকেন্ড প্রশ্নটা আমাকে করতে হবে, সো এত টাইম নেই। এবং ওই জায়গাটাই আসলে যে ফিমেল বা মেল বোথ বলবো যে আমরা ডমিনেট করেছে বাংলা সিনেমাকে 90 দশকের সময়। এবং শুধুমাত্র মূল চরিত্র কেন্দ্রিক ছিল না। যদি আপনি শাবানা ম্যামের কথা বলছিলেন কিছুক্ষণ আগেও, শাবানা ম্যাম আমাদের চলচ্চিত্রে একদম নায়িকা পর্যায়ে না থেকেও ডমিনেট করেছেন। কি অদ্ভুত! আচ্ছা, ডমিনেট করার একটু নমুনা শুনবা? কিরকম? তো মনে করো যে 90s-এর সবচেয়ে মেয়েদের মধ্যে হায়েস্ট পেটেড মানে নায়িকা ছিলেন মৌসুমী, শাবনূর, লাইক পপি, শাহনাজ, লিমা, হ্যাঁ, পূর্ণিমা, এদের নামগুলি বলবো, রাইট? তার চেয়ে বেশি ছিলেন শাবানা আপা। কিভাবে? এটা কেন ছিল? এই 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 জাদুটা শুধু বাংলাদেশের মানুষরাই জানে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানা আপার কপালেই রেখেছেন। যে ক্যারেক্টার আর্টিস্ট 90s-এ গিয়ে উনি আমাদের মায়ের ক্যারেক্টার করেছেন, তারপরে সেন্ট্রাল ক্যারেক্টারগুলি করেছেন, কিন্তু গোপন সূত্র না, সব সূত্রই কিন্তু যখন নাকি সার্চ করে দেখি যে শাবানা আপা তখন হায়েস্ট মানে রেমুনেশন নিয়ে করতো। আমরা ভাবতাম যে কখনো কি শাবানা আপার রেমুনেশনটাকে ক্রস করা যাবে না, কিন্তু হয়তোবা ওইটার রেমুনেশনের অঙ্কটা যদি বলি তখনকার সময় হচ্ছে এইটাই। হ্যাঁ, এখনকার সময়টা ওই হিসাব, ওই তাল করতে গেলে এটা কুল কিনারা তুমি পাবা না। 90s-এর সময় নিয়ে যেহেতু কথা বলছি, তাই ওই 90s-এর কিছু সিনেমার কিছু অনুষঙ্গ নিশ্চয়ই ছিল যেটা এখন ছিল না, এখন নেই। যেমন তখনকার যে পোস্টার আঁকা, পোস্টার বিলি করা, বা সময়কে সময় একদম 4 থেকে 7 দিন পর্যন্ত হাউসফুল থাকার ওই স্বর্ণ সময়টা আসলে কেমন ছিল যদি বলেন? দেখো, আমি একটা সময় গিয়ে না গসিপের কথা বলি, নিজস্ব কিছু আলোচনা হয় না, যেরকম লাইক আমি নাম বলবো না, মানে আমার সাথে যারা যারা স্টার সুপারস্টার যারা ছিলেন ভাগ করে নিতেন যে এটা হচ্ছে 2 দিন হচ্ছে 3 দিন হাউসফুল দেবে রুবেল, 2 দিন হাউসফুল দেবে মৌসুমী, 2 দিন হাউসফুল দেবে সালমান, তারপরে 2 দিন হাউসফুল দেবে কি বলে পপ, এই কি বলে শাবনূর, 2 দিন হাউসফুল দেবে ওমর সানি, 2 দিন হাউসফুল দিবে মান্না। এই যে সমীকরণগুলি ছিল, আর যদি ছবির জোর থাকে তাহলে 2 সপ্তাহ গিয়ে মানে প্রডিউসার আর ডাইরেক্টরের ইয়েতে আউটবাস্ট হতো। কিন্তু এই বিষয়গুলি কিন্তু এখন আর নাই। কেন নেই বলে মনে হয় আপনার? আই ডোন্ট নো, আমি জানি না। কারণ কোনো ভালো ফ্যামিলির থেকে কেউ তো আসতেছে না, আমি মনে করি। কেন হচ্ছে? এত পাণ্ডিত্য আমার মধ্যে নাই। আমি অনেক সহজ সরল মানুষ, কারণ এত কিছু মানে ভাবতেও পারি না, কিন্তু নাই। আমি ওভারঅল যেটা আমি দেখছি যে ক্যারেক্টার আর্টিস্ট এখন পাওয়া যাচ্ছে না, কোনো হিরো হিরোইন ওইভাবে আসতেছে না। কোনো একটা রাতে যদি তোমার ঝড় হয়, সেই ঝড়টা কিন্তু থামে, তারপরে কিন্তু সেই ঝড়ের পরে যে সকালটাকা চকচকে রোদটা আসে, এটা কিন্তু দেখার মতো। আমাদের এরকম একটা সকাল আসবে হয়তো ইনশাআল্লাহ, অবশ্যই। যদি এখন এই সময়ের সিনেমার কথা বলি, এই সময়ে কিন্তু আপনি কি বলবো যে আমাদের পর্দায় আছেন, এবং পর্দায় আমাদের বিনোদন জগৎকে কিন্তু উজ্জ্বল করার যে একটি প্রয়াস আপনার আছে। কিছুদিন আগেই আপনার নতুন একটি সিনেমা রিলিজ পেয়েছে, ডেড বডি। সিনেমা সম্পর্কে জানতে চাই। ছবির রিপোর্ট ভালো, ছবি যাচ্ছেও ভালো, হয়তোবা একটু একদমই ঠাসা একটা কমার্শিয়াল ছবি, একদমই ঠাসা একটা কমার্শিয়াল ছবি। আর এই ধরনের ছবি দর্শক খুব আগে একটা দেখেনি। আর চেষ্টা করেছি ইকবাল একটু মানে খুলেই বলি, সেটা হচ্ছে ইকবালের ডাইরেকশনের লেভেলটাও চমৎকার, এবং ছবিটা খারাপ বানায়নি। হয়তোবা অনেকেই নতুন নতুন কিছু আর্টিস্টকে অ্যাকসেপ্ট করেছে, কেউ করেনি, সেটা অ্যানাদার থিংস। আর সিনিয়র আর্টিস্টদের মধ্যে এই ছবিতে আমি মিশা যথেষ্ট ভালো কাজ করার চেষ্টা করেছি, যদিও ভালো একটা অভিনেতা না আমরা। এখন এই কথা বলছেন? অফকোর্স, কেন বলবো না? 90s এর ক্রেজের পরে সে এখন এটি বলছেন না, যেখানে আমি বলি, যেখানে
দেখো শিক্ষার কোনো শেষ নাই। আসলে এখনো ক্যামেরার সামনে যেতে গেলে কিন্তু আমাদের ঠোঁটটা শুকিয়ে যায়। হ্যাঁ, মানে কিভাবে ডেলিভারি দিব শিখেই তো নাই ভালো করে, কারণ শেখার এখনো সময় আছে। মানে সেই সময়টা আমরা কাভার করতে পারি না। মানে আমি মনে করি যে এখনো প্রায় অভিনয় জগতের মধ্যে 2, 5, 3, 6 এরকমই পড়ছি আমরা। আচ্ছা, আমরা সিনেমার প্রসঙ্গে যখন ছিলাম, সিনেমার ট্রেলারটা একটু দর্শকদের সাথে নিয়ে দেখে আসি। চলুন প্রিয় দর্শক। এই সুন্দর পৃথিবীতে সবাই বাঁচতে চায়। আমরা অনেক কিছুই ভাবি, কিন্তু সৃষ্টিকর্তার সাথে বড়াই করতে নেই। সৃষ্টিকর্তার এই সুন্দর পৃথিবীতে মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা এই পৃথিবীতে নেই। হে মহাশক্তিমান তান্ত্রিক জগতের পিতা লুসিফার, সাবধান। মা, আমাকে বাঁচাও মা, আমি আবার ওদেরকে দেখতে পাচ্ছি। আমি যেদিকে তাকাচ্ছি পচা গলা লাশ সব আমার দিকে তেড়ে আসছে। মা, আমার টক অফ দ্য কান্ট্রি ওপর থেকে ভীষণ চাপ। গত কয়েক মাসের মধ্যে বান্দরবান থেকে এই কয়েকটা মেয়ে নিখোঁজ হয়েছে। আপনারা কারা? পৃথিবীর কোন কোর্ট কি আত্মার সাক্ষী নেবে? এবার পেতনিরে খেলাবো, পিন বাজায় খেলাবো। দারুণ একটি চরিত্র দর্শক আপনাকে পাবে বলেই মনে হচ্ছে, কারণ নতুন একটি জনরার সিনেমা, যে জনরায় আসলে বাংলাদেশে এখনো তেমন একটা এগোয় নেই, তবে কাজ চলছে এবং সেই কাজে আপনাকে আমরা পাচ্ছি। হ্যাঁ, কিন্তু একটু ব্যাড লাগ যে ওয়েদারটা খুব মানে বাজে একটা সিচুয়েশন, প্রায় 40, 41, 42 এরকম একটা ব্যাড ওয়েদারে আমরা বাংলাদেশ ছারখার হচ্ছি, জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। এই সময়টা গিয়ে একটু সিনেমা হলে সিনেমা দেখতে যাও একটু কষ্ট, একটু টাফ। আমার আসলেই সব জায়গায় একই অবস্থা। একদমই তাই। আমরা যদি একটু কথা বলি যে বর্তমান সময় সোশ্যাল মিডিয়া নিয়ে, এটাও কিন্তু একটা ট্রান্সফরমেশনের একটা বড় দিক আমাদের গ্লোবালাইজেশনের এই সময়। আপনিও বেশ সোশ্যাল মিডিয়ায় কিন্তু সরব আমরা বলতে পারি। এই প্ল্যাটফর্মগুলো ইউজ করতে কেমন লাগে বা কোন প্ল্যাটফর্মে বেশি আপনি সরব থাকেন? আসলে আমার একটাই প্ল্যাটফর্ম ফিল্ম। সেকেন্ড প্ল্যাটফর্ম আমি আমার ফেসবুকে আমার কোনো কিছু, কিন্তু ওই প্ল্যাটফর্মে থেকে মানুষের শত্রুতাও তো বেড়ে যায় অনেক সময়, আমার ক্ষতিও হয়। আমি কিছুদিন আগেও কিছু কথা বলেছিলাম, কিন্তু ওভারঅল কোনো দলীয় কোনো মানে এটা এজেন্ডা নিয়ে আমি কখনোই বলিনি। কারণ খাবারটা তো আমরা সবাই খাই। তারপরে হচ্ছে কিছু দেশটা যখন আমাদের, এই দেশটা নিয়ে তো আমি কথা বলবো, কারণ আমি কিন্তু আমার বাংলাদেশ নিয়ে কথা বলবো। আমি পার্শ্ববর্তী দেশ কোনো দেশকে নিয়ে আমি কথা বলার আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমি কোনো রাজনীতিবিদ না, আমি সাধারণ মানুষ। মানে আমাকে কাজ করেই খেতে হবে মূলত। আর কাজটাকে কিছু মানুষ ছোট করে দেখে, কিন্তু আমি কোনো কাজকে আমি ছোট করে দেখি না। আমি ছোট করে দেখি কোন জিনিসগুলিকে, চুরি করা, ডাকাতি করা, বদমাইশি করা, একটা ড্রাগস ডিলার, হ্যাঁ, একটা লেডি ডিলার। সো এই জায়গাগুলি কেউ যদি না করে, তুমি কি জানো যে আমি আজকে অকপটে বলতে চাই যে আমার ফ্যামিলির থেকে একজন রিক্সাওয়ালা আছে, ছিল, রিক্সা চালিয়েছে, সে আমার একদম ফ্যামিলির একজন মেম্বার। সো আমি তাকে নিয়ে গর্ব করি, 100% গর্ব করি, আমি চিৎকার দিয়ে গর্ব করি যে সে আমার আত্মীয়, সে রিক্সা চালিয়েছে। আমি গর্ব তখনই করব না যে সে সমাজের একটি কুলাঙ্গার, সে ড্রাগস বিক্রি করে, সে সমাজের এই ক্ষতিটা করে, ওইটা করে, কিংবা অন্য কোনো ক্রাইমের সাথে জড়িত, তাকে আমি পরিচয় দেওয়ার আমার কোনো ই নেই। এইভাবেই আমি দেখি, চেষ্টা করি। অনেক সময় দিন শেষে সাপোজ যেরকম এগুলি করতে গিয়ে এই গত ন্যাশনাল অ্যাওয়ার্ডের কিন্তু আমি কার্ডটাও পাইনি। আমি একজন ফিল্মের মানুষ, হয়তোবা আমার অবস্থান কোথায় বাংলা চলচ্চিত্রের শিল্পীদের মধ্যে, কিন্তু আমি কার্ড পাইনি। আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডে যাবো কীভাবে? তো আমি তখন ভাবলাম, আমি আচ্ছা এই কথাগুলি বলার কারণে কি আমাকে কার্ড দেওয়া হয়নি?
আমি কি যেতে পারিনি, তো এগুলিও তো হচ্ছে। আসলে এই বিষয়ে তো ভালো মন্দ দুদিকেই ডিসকাশন থাকতে পারে, সেই বিষয়ে আমরা যাব না। তবে যেটি না বললেই নয় যে আপনি 90 দশকের ওই সময়টা থেকে পরবর্তীতে আমাদের বাংলা সিনেমায় যে কাজগুলো উপহার দিয়েছেন তা কিন্তু আমাদের একটি সম্পদের মতো কাজ করছে। এখন আমরা দাপটের সাথে বলতে পারি যে আমাদের একজন অমর সানি ছিলেন, তাই নয় কি? আজকে যেহেতু জন্মদিনের বিশেষ একটি মুহূর্ত, এবং বিশেষ মুহূর্তে কি ছাড়া আমাদের চলে না বলুন তো? মিষ্টি মুখ ঘুরে ঘুরে মিষ্টি আনবা, কেকটাই আনবা। মিষ্টি কি পছন্দ? মিষ্টি পছন্দ, কিন্তু এখন আমি খুব একটা মিষ্টি খাই না। তবে আমাদের সাথে যখন জন্মদিন উদযাপন করতে এসেছেন, মিষ্টি মুক্ত করতেই হবে। তাই ভীষণ সুন্দর একটি কেক আছে আপনার জন্য। আমরা একসাথে কেক কেটে আপনার জন্মদিনে আপনাকে উইশ করব, সময়টা উদযাপন করব। আমি পাশে বসি, সামনে আমাদের দর্শকরা আছে, আমাদের দেখছেন, আপনি কেক কেটে জন্মদিন আমি অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আজকের এই বিশেষ দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং জন্মদিনে যদি বলতে চাই যে জানি জন্মদিনের কোনো ক্রেজ থাকে না, তাও কিছু প্রত্যাশা থাকে জীবনের কাছে, জীবনে কি কাজ করতে চান এমনও একটি আশা থাকে। যদি আজকের দিনে সেটি সম্পর্কে আমাদের ছোট্ট করে বলেন। ফিল্মের ডাইরেক্টর হওয়ার খুব ইচ্ছে, এবং অবশ্যই এর আগেও আমাকে সাগর ভাই অফার করেছে কোনো না কোনো কারণে, আর মৌসুমীর এখান থেকে শুরু হয়েছে, তো ইচ্ছে আছে আমার ডাইরেক্টর হওয়ার। নায়কের পাশাপাশি আশা করি একজন পরিচালক হিসেবে আমরা ওমর সানিকে খুব শীঘ্রই পাবো। আপনার জন্য আজকের দিনে বিশেষ উপহার আছে পাঠক সমাবেশের পক্ষ থেকে বই। আপনি বসুন, আমি পৌঁছে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটি জন্মদিনের উপহার বলতে পারেন, এবং সাথে তো আমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আজকের এই বিশেষ দিনে আপনার জন্য। ভালো থাকবেন, বিদায় নিই দর্শকদের থেকে। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমাদের পাশে থাকবেন বাংলাদেশের শিল্পীদের পাশে, সেই প্রত্যাশা নিয়ে আজকের এই আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকুন।